এবার সত্যি অস্বস্তি লাগতে শুরু করলো। কাকিমার সেই স্বপ্নের কথাও আবার মনে পড়ে গেল। অনেকক্ষণ জেগে থেকে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হয়তো রাত তখন ৩টার কাছাকাছি। হঠাৎ কট 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 হাড় ভাঙার মতো একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই চোখ মেলে যা দেখলাম, আজও সেই দৃশ্য মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আয়ান সিলিং ফ্যানের নিচে মাকড়সার মতো উল্টো হয়ে ঝুলে আছে, 2 হাত পা ছড়িয়ে, মাথা নিচের দিকে। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com উইথ রাসেল। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা ও রাসেল ভাই। আমার নাম সামিয়া মারিম। কয়েক সপ্তাহ আগে আমার এক বন্ধুর মাধ্যমে আমি ভূত.com এর সন্ধান পাই। তারপর থেকে প্রায় প্রতি রাতেই আপনার মুখে বলা ঘটনা শুনতাম। অদ্ভুত এক ভালো লাগা কাজ করত। নিজের জীবনেও একটি ভৌতিক ঘটনা ঘটেছে, তবে সেটা অনেক বড়, তাই আজ সেটা বলছি না। আজ আমি এমন একটা ঘটনা শোনাবো যেটা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। আমি যেহেতু গত কিছুদিন ধরে আপনাদের ঘটনা বলার ধরন শুনছি, তাই আমিও সেভাবেই লেখার চেষ্টা করছি। জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো, তবে চেষ্টা করছি যেন ঘটনাটা শুনতে ভালো লাগে। আমার বন্ধুর নাম আয়ান। ঘটনাটা ওর সঙ্গেই ঘটেছিল। আয়ান খুবই শান্ত স্বভাবের একটা ছেলে। ওকে যতদিন ধরে চিনি ততদিন ধরে একটি বিষয় আমাকে অবাক করে এসেছে। আমি কখনো ওর বাবা মাকে দেখিনি। তারা বেঁচে আছেন কিনা সেটাও জানি না। কেউ যদি কখনো এই বিষয়ে ওকে কিছু জিজ্ঞেস করে, আয়ান খুব কৌশলে বিষয়টা এড়িয়ে যায়। ছেলেটার মধ্যে সবসময় একটা অদ্ভুত গম্ভীরতা কাজ করে। ওকে দেখলে কেমন যেন মায়া লাগে। সত্যি বলতে আয়ানের চেহারাতেই একটা মায়াবী ব্যাপার আছে। যেই ওর সঙ্গে কিছুদিন মিশেছে, সেই ওর জন্য একটা আলাদা টান অনুভব করেছে। আমাদের বন্ধুত্বের শুরু থেকে আমি দেখেছি আয়ানের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে রাজ। রাজ আর আয়ান দুজন যেন একে অপরের সম্পূর্ণ বিপরীত। রাজ ভীষণ বাঁচাল, সবসময় কথা বলে, হাসে, মজা করে। আর আয়ান ঠিক তার উল্টো, প্রয়োজন ছাড়া একটা শব্দও মুখ থেকে বের করে না। কিন্তু যখন কথা বলে তখন প্রতিটা কথারই একটা অর্থ থাকে। অযথা কথা বলতে আমি কখনো ওকে দেখিনি। যাই হোক, ডিসেম্বর মাসের ছুটি চলছিল। শীতের হালকা কুয়াশা আর বছরের শেষ দিকের অলস আবহাওয়া। আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম কক্সবাজার ঘুরতে যাব। পরিকল্পনা অনুযায়ী একদিন আমরা সবাই কক্সবাজারে পৌঁছে গেলাম। আমাদের বন্ধুদের গ্রুপে মোট 7 জন সদস্য। এই 7 জনের মধ্যে আয়ান আর রাজ এই দুজনই ছেলে, বাকি সবাই মেয়ে। সেদিন রাতের কথা। সমুদ্রের ঢেউ একের পর এক এসে বালুর উপর আছড়ে পড়ছে। দূরে অন্ধকার পানির বুক থেকে ভেসে আসছে গর্জনের শব্দ। ঠান্ডা বাতাসে চুল উড়ে যাচ্ছে। চারপাশে ছড়িয়ে আছে পর্যটকদের ক্ষীণ কোলাহল। কিন্তু আমাদের বসার জায়গাটা ছিল তুলনামূলক নিরিবিলি। আমরা সবাই বিচের ধারে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই কথার ফাঁকে রাজ হঠাৎ আয়ানকে নিয়ে কিছু উদ্ভট কথা বলতে শুরু করলো। প্রথমে আমরা বিষয়টি গুরুত্ব দেইনি, কিন্তু রাজের মুখের ভাব দেখে বুঝলাম সে মজা করছে না। ধীরে ধীরে সবাই চুপ করে গেল। সমুদ্রের গর্জনের মাঝেও তখন শুধু রাজের কণ্ঠস্বরই শোনা যাচ্ছিল। রাজ বলছিল আয়ানের জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সে আজ আমাদের বলবে। আমি সেই ঘটনাই যতটা সম্ভব রাজের ভাষায় শুধু একটু গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনার শুরু হচ্ছে রাজের মুখ থেকেই। রাজ বলছি, আয়ানের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল একটা ছোট্ট টঙের দোকানে। তখন আমি ঢাকার যাত্রাবাড়ি থাকি। ব্যাচেলার মানুষ, একটা ছোট 1 রুমের বাসা ভাড়া নিয়ে থাকতাম। আমার পুরো পরিবার চট্টগ্রামে থাকতো বলে ঢাকায় আমাকে একাই জীবন কাটাতে হতো। প্রতিদিন বিকেলের দিকে আমি ওই টঙের দোকানে যেতাম। 1 কাপ চা, কিছু আড্ডা, এই ছিল রুটিন। কিন্তু কয়েকদিন ধরে
আমি একটা বিষয় খেয়াল করছিলাম। আমি ঠিক যে সময় দোকানে যেতাম সেই সময়ই একটা ছেলেও আসতো। ছেলেটা চুপচাপ একটা চায়ের কাপ হাতে নিয়ে দোকানের এক কোণে বসে থাকতো। কারোর সাথে কথা বলতো না। আশেপাশে কি ঘটছে সেদিকেও তার কোনো খেয়াল নেই। প্রথম দিন ভেবেছিলাম স্বাভাবিক, দ্বিতীয় দিনও একই জিনিস দেখলাম। তৃতীয় দিন খেয়াল করলাম ছেলেটা প্রায় 10 মিনিট ধরে একই দিকে তাকিয়ে বসে আছে, চোখের পলক পর্যন্ত ফেলছে না। অদ্ভুত লাগছিল। ওকে দেখলে মনে হতো যেন কোনো মানুষ না, বরং একটা জীবন্ত পুতুল। আমার বয়স তখন 17-18 বেশি হবে না। ছেলেটার বয়সও কাছাকাছি। আমি স্বভাবগতভাবেই একটু মিশুক ছিলাম, তাই একদিন নিজেই গিয়ে কথা বললাম। সেদিন থেকেই আমাদের পরিচয়, আর সেই ছেলেটির নামই আয়ান। প্রথমে টঙের দোকান থেকে আড্ডার শুরু, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। এরপর এক সময় আয়ান আমার বাসায় শিফট হয়ে যায়। পরে আমার কলেজেই ভর্তি হয়। দেখতে দেখতে 2 বছর কেটেও যায়। এই 2 বছরে আমি আয়ানের সম্পর্কে সম্পূর্ণটাই জানতাম, ওর কষ্ট, ওর অতীত, ওর পরিবার, সব। কিন্তু একটা বিষয় কখনো জানতাম না, ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের কথা। আর সত্যি বলতে তখন পর্যন্ত আমার বিশ্বাস ছিল না যে পৃথিবীতে এমন কিছু থাকতে পারে যেটার কোনো ব্যাখ্যা নেই। আমরা যে বাসাটায় থাকতাম সেটা ছিল 2 তলা বিশিষ্ট একটা পুরনো বাড়ি। দোতলায় ছিল আমাদের রুম। রুমের দরজা খুললেই একটা খোলা ছাদ দেখা যেত। ছাদের এক পাশে বাথরুম। নিচতলায় থাকতেন বাড়িওয়ালা কাকা আর কাকিমা। বয়স্ক মানুষ হলেও তারা আমাদের নিজের সন্তানের মতোই দেখতেন। বিশেষ করে কাকিমা। আমরা অসুস্থ হলে খাবার পাঠিয়ে দিতেন, পড়াশোনার খোঁজ নিতেন। সব মিলিয়ে জীবনটা বেশ শান্তভাবেই চলছিল। আয়ানের একটা বিশেষ প্রতিভা ছিল, ও অসাধারণ বেহালা বাজাতে পারত। রাতের নির্জনতায় ছাদে বসে যখন ও বেহালা বাজাতো, পুরো পরিবেশটাই কেমন বদলে যেত। অনেক সময় আমি দরজার সামনে দাঁড়িয়ে শুনতাম। অন্ধকার ছাদ, ওপরে চাঁদ, আর মাঝখানে একা বসে আয়ান। কেন জানি না তখন ওকে খুব একা মনে হতো, যেন পৃথিবীতে হাজার মানুষের ভিড়েও সে সম্পূর্ণ একা। তবে আমরা তখন এসব নিয়ে ভাবতাম না। কলেজে যেতাম, বন্ধুদের সাথে ঘুরতাম, রাতে আড্ডা দিতাম, ভূতের সিনেমা দেখে মজা করতাম। এমনও হয়েছে মাঝরাতে ছাদে বসে হেসে বলেছি, ভূত যদি সত্যিই থাকে তাহলে একদিন সামনে আসুক। আজ ভাবলে নিজের কথাগুলোই হাস্যকর মনে হয়, কারণ তখনও বুঝিনি কিছু কিছু ডাক কখনো কখনো ভুল জায়গায় পৌঁছে দেয়। কয়েকদিনের ছুটি পেলে আমি চট্টগ্রামে চলে যেতাম, কিন্তু আয়ান কখনো যেত না। ওর পরিবারের সাথে যোগাযোগ ছিল না বললেই চলে। একবার প্রায় 1 সপ্তাহ পর আমি ছুটি কাটিয়ে ঢাকা ফিরে এলাম। রুমে ঢুকেই দেখলাম আয়ান বিছানায় শুয়ে আছে। আমি এসেছি, তবু কোনো প্রতিক্রিয়া নেই। বিষয়টা অস্বাভাবিক লাগলেও অবাক হইনি, কারণ ও এমনিতেই কম কথা বলতো। আমি নিজের জিনিসপত্র গুছিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যার পর খেয়াল করলাম আয়ান ছাদে গিয়ে বসেছে। তারপর শুরু করলো বেহালা বাজানো। সেই রাতে ও অনেকক্ষণ বেহালা বাজিয়েছিল, অস্বাভাবিক রকমের অনেকক্ষণ। রাত বাড়ার সাথে সাথে সুরটাও কেমন যেন বদলে যাচ্ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল ও যেন গান বাজাচ্ছে না, বরং কারোর সাথে কথা বলছে। আমি 2-1 গিয়ে বললাম, এই রুমে আসবি না? আয়ান শুধু বলল, তুই ঘুমা, আমি পরে আসছি। ওর গলায় কেমন যেন ক্লান্তি ছিল। আমি আর কিছু না বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আয়ান নেই। ভাবলাম কোনো কাজে বের হয়েছে, কিন্তু দুপুর গেল, বিকেল গেল, সন্ধ্যা নামল, সে ফিরল না। অবশেষে সন্ধ্যা 6টা-7টার দিকে দরজা খুলে আয়ান ঢুকল। আমি প্রথম দেখাতেই চমকে উঠলাম। মাত্র কয়েকদিনের ব্যবধানে ওকে যেন অনেক শুকনো লাগছে। চোখের নিচে গভীর কালো দাগ, মুখ ফ্যাকাশে, যেন বহুদিন ঘুমায়নি। আমি জিজ্ঞেস করলাম, তোর কি কিছু হয়েছে? আয়ান কোনো উত্তর দিল না, শুধু আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে বাথরুমে ঢুকে গেল। রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আমাদের 2 জনের আলাদা সিঙ্গেল খাট ছিল। প্রায় রাত 2:30টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। ঘর পুরো অন্ধকার। আয়ান অন্ধকার ছাড়া ঘুমোতে পারত না বলে আমি কখনো ডিম লাইটও জ্বালাতে পারিনি। অভ্যাসবশত আমি আয়ানের খাটের দিকে তাকালাম, আর তখনই আমার মনে হলো খাটটা যেন খালি, কিন্তু চোখে এত ঘুম ছিল যে আমি গুরুত্ব দিলাম না। আবার চোখ বন্ধ করে ফেললাম। হয়তো 10 মিনিটও যায়নি, হঠাৎ নিচতলা থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। একজন বৃদ্ধা মহিলার চিৎকার। আমি সাথে সাথে বুঝে গেলাম এটা কাকিমার গলা। আমি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে দৌড়ে নিচে নেমে গেলাম। তাড়াহুড়োর মধ্যে একবারও খেয়াল করিনি আয়ান খাটে ছিল
কি ছিল না। নিচে গিয়ে দেখি কাকিমা বিছানায় বসে কাঁপছেন, কাকা তাকে পানি খাওয়াচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কাকিমা হাঁপাতে হাঁপাতে বললেন, তিনি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছেন। স্বপ্নে দেখেছেন আয়ান তার বুকের ওপরে বসে আছে, 2 হাত দিয়ে তার গলা চেপে ধরেছে। তিনি কোনো প্রকার শব্দ করতে পারছিলেন না, হাত পা নাড়াতে পারছিলেন না, শুধু দেখছিলেন আয়ানের মুখ। আর সেই মুখে কোনো অনুভূতি ছিল না, ঠিক যেন মৃত মানুষের মুখ। উনি নাকি অনেক চেষ্টা করেছেন উঠে বসার জন্য, কিন্তু এরকম মনে হচ্ছিল যেন দেহটা প্যারালাইসিস হয়ে গেছে। তারপর কাকার হাতটা ঘুমের মধ্যে কাকিমার গায়ে স্পর্শ করে এবং সেই মুহূর্তে কাকিমা চিৎকার দিয়ে ওঠেন। কথাগুলো আমার কাছে অদ্ভুত মনে হচ্ছিল, তবুও নিজেকে বোঝালাম এটা একটা দুঃস্বপ্ন, এর বেশি কিছু না। কিছুক্ষণ তাদের সাথে কথা বলে আমি আবার উপরে চলে এলাম। রুমের দরজা খুলে লাইট জ্বালাতেই দেখি আয়ান তার নিজের খাটে শুয়ে আছে, গভীর ঘুম। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম, তারপর পানি খেয়ে শুয়ে পড়লাম। সেই রাতে আর কোনো অস্বাভাবিক কিছুই ঘটেনি। পরদিন সকালে আমি আয়ানকে আর কিছু জিজ্ঞেস করলাম না। আমি শুধু নাস্তা করে কলেজে চলে গেলাম। দিনটা একেবারে স্বাভাবিকভাবেই কাটলো। ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি সবকিছু আগের মতোই। এমনকি আগের রাতের ঘটনাটাও ধীরে ধীরে মাথা থেকে বের হয়ে যাচ্ছিল। কিন্তু সেদিন রাতেই সবকিছু বদলে গেল। রাত কত হবে জানি না, হঠাৎ করে কারো ফিসফিসানি আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। প্রথমে বুঝতে পারিনি কেন ঘুম ভেঙেছে। চোখ খুলে কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকলাম। তারপর শুনতে পেলাম ফিসফিস ফিসফিস। খুব নিচু স্বরে কেউ যেন কথা বলছে। এত নিচু স্বর যেন শব্দগুলো বোঝা যাচ্ছিল না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল কেউ একজন কথা বলছে। আমার ঘুম মুহূর্তেই উড়ে গেল। আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। আলো ঘুরিয়ে রুমের চারপাশে তাকাতেই দেখলাম আয়ান তার খাটে বসে আছে। দেয়ালের দিকে মুখ করে আছে সে, আর নিজের মনে কি যেন বলে যাচ্ছে। ওর ঠোঁট নড়ছে, কিন্তু কথাগুলো আমার কানে পরিষ্কার পৌঁছাচ্ছে না। আমি ডাক দিলাম, আয়ান। কোনো উত্তর নেই। আমি আবার ডাকলাম, এই তুই কি বলছিস? তুই এখনো ঘুমোসনি কেন? তোর কি শরীর খারাপ? কোনো উত্তর নেই। আমার মনে হচ্ছিল যেন ও আমার কথা শুনতেই পাচ্ছে না। আমি বিছানা থেকে নেমে ওর কাছে গেলাম, ওর কাঁধে হাত রাখলাম। আমি কাঁধে হাত দেওয়ার সাথে সাথেই আয়ান আমার দিকে ঘুরে তাকালো। ওর পুরো শরীর ঘামে ভিজে গেছে, বুক ওঠানামা করছে দ্রুত, যেন কেউ তাকে অনেক দূর দৌড়িয়ে নিয়ে এসেছে। চোখ দুটো অস্বাভাবিক লাগছিল, ক্লান্ত, অস্থির আর ভীষণ আতঙ্কিত। আমি আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোর? কিন্তু আয়ান আমাকে কোনো উত্তর না দিয়ে বাথরুমে চলে যায়। শুধু কিছু সময় আমার দিকে তাকিয়ে হাঁপাচ্ছিল। আমি আর কিছু বললাম না, কিন্তু এবার সত্যি অস্বস্তি লাগতে শুরু করলো। কাকিমার সেই স্বপ্নের কথাও আবার মনে পড়ে গেল। অনেকক্ষণ জেগে থেকে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হয়তো রাত তখন 3টার কাছাকাছি। হঠাৎ কট কট কট, হাড় ভাঙার মতো একটা অদ্ভুত শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই চোখ মেলে যা দেখলাম, আজও সেই দৃশ্য মনে পড়লে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। আয়ান সিলিং ফ্যানের নিচে মাকড়সার মতো উল্টো হয়ে ঝুলে আছে, 2 হাত পা ছড়িয়ে, মাথা নিচের দিকে, আর তার চোখ দুটো সরাসরি আমার দিকে তাকিয়ে। আমি কয়েক সেকেন্ড নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম আমি এমন একটা দৃশ্য দেখছি। ঠিক সেই সময়ে আমার তখন কেমন অনুভূতি হয়েছে আমি সেটা কখনো লিখে বা ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হচ্ছিল আমার বুকের ভেতরের রক্ত জমে গেছে। হঠাৎ আয়ানের ঘাড়টা অস্বাভাবিকভাবে কাত হয়ে গেল, আর সেই মুহূর্তেই আমার মুখ থেকে বেরিয়ে এলো আল্লাহু আকবার। আমি দরজার দিকে দৌড় দিলাম। দরজা খুলে সিঁড়ি পেয়ে নিচে নেমে কাকিমাদের দরজায় জোরে জোরে ধাক্কা মারতে লাগলাম। তারপর আর কিছু মনে নেই। অন্ধকার, একদম অন্ধকার। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি কাকিমাদের বিছানায় শুয়ে আছি। পাশে কাকা, কাকিমা আর আয়ান। আয়ান এক কোণে বসে আছে একদম স্বাভাবিকভাবে, যেন গত রাতের ঘটনা কিছুই জানে না। ডাক্তার নাকি এসে দেখে গেছেন। আমি কাউকে কিছু বলতে পারছিলাম না, শুধু আয়নের দিকে তাকিয়েছিলাম, কারণ একটা কথাই মাথায় ঘুরছিল, আমি কি সত্যিই ওই জিনিসটা দেখেছি নাকি সবটাই দুঃস্বপ্ন ছিল। ঘটনার এই জায়গায় একটা কথা বলে রাখা দরকার। আমি আয়ানকে নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। ও শুধু আমার বন্ধু ছিল না, ও ছিল আমার সবচেয়ে কাছের মানুষদের একজন।
তাই আমি চাইছিলাম আমার দেখা জিনিসটা মিথ্যা হোক, কিন্তু মন সেটা মানতে চাইছিল না। কিছুক্ষণ পর আয়ান কোনো কাজের কথা বলে বাইরে বেরিয়ে গেল। ও বের হবার পর আমি কাকা কাকিমাকে পুরো ঘটনা খুলে বললাম। আমার কথা শেষ হতেই কাকিমা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, আমি আগেই বুঝেছিলাম কিছু একটা সমস্যা আছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কাকিমা বললেন, তোর সামনে বলিনি, কারণ শুনলে হয়তোবা ভয়ও পেতে পারিস। আমি জিজ্ঞেস করলাম, আপনি এমনটা কেন বলছেন? কাকিমা চুপ করে রইলেন, তারপর বললেন, তুই যখন চট্টগ্রাম ছিলি তখন প্রায় সারা রাতই আয়ান ছাদে বসে বেহালা বাজাতো। প্রথম রাতে আমরা কিছু বলিনি, দ্বিতীয় রাতেও না, কিন্তু তৃতীয় রাতে আমার আর তোর কাকার সন্দেহ হয়, তাই আমরা ছাদে উঠেছিলাম। আমি চুপচাপ শুনছিলাম। কাকিমার গলা তখন কাঁপছিল। তিনি বললেন, আমরা গিয়ে দেখি আয়ান বসে আছে, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে যাই, কারণ ওর চোখে কোনো মনি ছিল না। আমার শরীর দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। কাকিমা আবার বললেন, তোর কাকা ওকে ধরতেই আয়ান সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দিত না, তাই আমরা আর কিছু বলিনি। তারপর কাকিমা আমার দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, রাজ, আমি নিশ্চিত না, কিন্তু আমার মনে হয় আয়ানের সঙ্গে কিছু একটা আছে। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে চাইলাম। রাগ হচ্ছিল, ভীষণ রাগ, কারণ যার কথা বলা হচ্ছে সে আমার বন্ধু, আমার ভাইয়ের মতো। তবুও কাকিমার চোখের ভেতর যে আতঙ্কটা দেখেছিলাম সেটা অভিনয় ছিল না। আর সেই মুহূর্তে প্রথমবারের মতো আমার নিজের মনেও একটা প্রশ্ন জেগে উঠল, আমি কি সত্যি আয়ানকে চিনি, নাকি গত 2 বছর আমি এমন একজন মানুষের সাথে থাকছি যার সম্পর্কে আমি কিছুই জানি না। সেদিন সারা দিন আমার মাথার ভেতর শুধু একটা প্রশ্নই ঘুরছিল। আয়ান বিকেলের দিকে ফিরে এসেছিল, সবকিছু স্বাভাবিক, এতটাই স্বাভাবিক যে আগের রাতের ঘটনাগুলো নিজের কাছে অবাস্তব মনে হচ্ছিল। সে আগের মতোই কথা বলছিল, খাওয়া দাওয়া করছিল, এমনকি একবার হেসেও ছিল। কিন্তু আমি জানি না কেন ওর সেই হাসিটা দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল হাসিটা আয়ানের, কিন্তু হাসির ভেতরে থাকা মানুষটা আয়ান নয়। রাত 11টার দিকে আমরা রুমে ফিরে এলাম। সেদিন ইচ্ছে করে আমি ঘুমাইনি, ভান করে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আমি লক্ষ্য করছিলাম আজ রাতে আয়ান কি করে। প্রায় 1 ঘন্টা পর খেয়াল করলাম আয়ান বিছানা থেকে উঠে দাঁড়িয়েছে, একদম নিঃশব্দে, যেন আগে থেকেই জানতো আমি জেগে আছি। আমার বুক ধড়ফড় করতে লাগলো। চোখ আধ খোলা রেখেই ওকে দেখতে লাগলাম। আয়ান ধীরে ধীরে দরজার দিকে গেল, তারপর দরজা খুলে ছাদে গেল। আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম, আর আমি দরজার ওখানে দাঁড়িয়ে লুকিয়ে ওকে দেখার চেষ্টা করলাম। চারদিকে তাকাতেই বুঝলাম জায়গাটা স্বাভাবিক নয়, কারণ বাতাস ছিল না, একদমই না। কিন্তু আয়ানের জামার চুল বাতাসে উড়ছিল, যেন ওর চারপাশে আলাদা কোনো বাতাস বইছে। ছাদের কোণার দিকে দাঁড়িয়েছিল আয়ান, হাতে তার বেহালা। তারপর সে বাজাতে শুরু করলো। ধীরে ধীরে সুরটা বদলে যেতে লাগলো। সেই সুরের মধ্যে এমন এক বিষণ্ণতা ছিল যেটা শুনলে মনে হয় কেউ অনেক দূর থেকে কাঁদছে। আমি ছাদের দরজার আড়াল থেকে তাকিয়েছিলাম, আর ঠিক তখনই আমি খেয়াল করলাম আয়ানের সামনে কে যেন দাঁড়িয়ে আছে। সাদা পোশাক পরা একটা মেয়ে, লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না। সে নড়ছে না, কথাও বলছে না, শুধু দাঁড়িয়ে আছে। আর আয়ান তার দিকে তাকিয়ে বেহালা বাজিয়ে যাচ্ছে। আমার পুরো শরীর জমে গেল। চিৎকার করতে চাইলাম, পারলাম না। দৌড়ে পালাতে চাইলাম, সেটাও পারলাম না। মনে হচ্ছিল আমার শরীরটা আর আমার নিয়ন্ত্রণে নেই। আমি শুধু দাঁড়িয়ে আছি আর তাকিয়ে আছি। আয়ান বেহালা বাজিয়ে চলেছে, আর সেই সাদা পোশাকের মেয়েটি তার সামনে দাঁড়িয়ে আছে। সময় যেন থেমে গিয়েছিল। কতক্ষণ এভাবে কেটেছে জানি না, আমার কোনো ধারণা নেই। শুধু মনে হচ্ছিল আশেপাশের সব শব্দ হারিয়ে গেছে। হঠাৎ নিচতলা থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। শব্দটা কানে আসতেই যেন কোনো অদৃশ্য বন্ধন ছিঁড়ে গেল। আমি হঠাৎ নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেলাম। মনে হলো এতক্ষণ যেন শ্বাসই নেইনি। আয়ান মাথা ঘুরিয়ে নিচের দিকে তাকালো, আর ঠিক সেই মুহূর্তে আমি খেয়াল করলাম সাদা পোশাক পরিহিত মেয়েটি আর নেই।
কুয়াশার ধোঁয়ার মতো কয়েক সেকেন্ডের মধ্যেই সে অন্ধকারে হারিয়ে গেল। আমার চোখ ঝাপসা হয়ে আসছিল, চারপাশ ঘুরছে। আমি শেষবারের মতো দেখলাম আয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারপর সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি ছাদের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর চোখ খুলেই দেখলাম কাকা, কাকিমা আর আয়ান সবাই আমাদের রুমে বসে আছে। তবে সবচেয়ে স্বাভাবিক আয়ান। সে রুমের এক কোণে চুপচাপ বসেছিল, মাথা নিচু। আমি উঠে বসেই কাকা কাকিমাকে সব খুলে বললাম, ছাদের উপর আমি কি দেখেছি সবকিছু। তারপর আমরা সবাই মিলে আয়ানকে জিজ্ঞেস করলাম, এসব কি হচ্ছে আয়ান? কিন্তু বরাবরের মতো সে কোনো উত্তর দিল না। হঠাৎ করে অঝরে কাঁদতে লাগলো। তার কান্না দেখে খারাপ লাগছিল, কিন্তু তখন আমরা নিশ্চিত যা কিছু ঘটছে তা স্বাভাবিক নয়। আমি তখন কাকিমাকে জিজ্ঞেস করলাম, আপনি চিৎকার কেন দিয়েছিলেন? কাকিমা বললেন, তিনি রাতের সব কাজ শেষ করে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় কেউ যেন পেছন থেকে তাকে জোরে একটা থাপ্পড় মারে। ব্যথার ভয়ে তিনি চিৎকার দিয়ে ওঠেন। কাকিমা চিৎকার করার পর নাকি ওপর থেকে আয়ানের গলা শুনতে পায়। আয়ান নাকি আমাকে জোরে জোরে ডাকতে থাকে। তখন ডাক শুনেই কাকা কাকিমা ওপরে আসেন এবং আমাকে রুমে এনে বিছানায় শুইয়ে দেন। পরদিন সকালে কাকা একজন ইমাম সাহেবকে নিয়ে এলেন। সবকিছু শুনে তিনি বললেন, হয়তো কোনো জিনের নজর লেগেছে ছেলেটার ওপর। রাত জেগে সব বাজানো ভালো না। এরপর তিনি কিছু পানি পড়া দিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দিলেন। আয়নের জন্য একটা তাবিজও দিলেন, বললেন সব সময় সেটা গলায় ঝুলিয়ে রাখতে। আমরা তাই করলাম। যাওয়ার আগে তিনি বললেন, ভয়ের কিছু নেই, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গেই আমার ভয় আবার ফিরে এলো। বারবার মনে হচ্ছিল সব ছেড়ে চট্টগ্রামে চলে যাই। আবার আয়নের জন্য খারাপও লাগছিল। ওর সঙ্গে আসলে কি হচ্ছে? সেই কারণে আমি সেদিন রাতে কলেজের কয়েকজন বন্ধুকে আমাদের বাসায় আসতে বললাম। আমরা 4 জন বন্ধু, কিছুই বলিনি তাদের, শুধু বলেছিলাম রাতটা আমাদের সঙ্গে থাকতে। সেদিন রাতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না। গল্প, আড্ডার, হাসি ঠাট্টার মধ্যেই রাত কেটে গেল। পরদিন থেকে আবার নিয়মিত কলেজে যাওয়া শুরু করলাম। মনে হচ্ছিল জীবনটা ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে। তবে একটা বিষয় আমাকে চিন্তায় ফেলেছিল। আয়ান আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছিল। আগে অন্তত আমার সঙ্গে কথা বলতো, কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করত, কিন্তু এখন সে সম্পূর্ণ নীরব। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, সারাদিন এক জায়গায় বসে থাকে, কলেজেও নিয়মিত যায় না। আমি জিজ্ঞেস করলে শুধু বলে, শরীরটা ভালো লাগছে না। তাই আমিও আর বেশি চাপ দিতাম না। এভাবেই 3-4 দিন কেটে যায়। আমার মনের ভয়টা কিছুটা কমে আসে, কিন্তু তারপর আবার শুরু হয়। এক রাতে হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, ওকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা শুনেই আমি ধড়মড় করে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে লাইট জ্বাললাম। লাইট জ্বালানোর পর ভয়টা কিছুটা কম লাগলো। দেখলাম আয়ান তখনও নিজের বিছানায় ঘুমিয়ে আছে। সেদিন আর লাইট বন্ধ করার সাহস পাইনি। পানি খেয়ে লাইট জ্বালিয়েই ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে একটা বিষয় খেয়াল করলাম, সারা রাত লাইট জ্বালিয়ে রাখার পরও আয়ান আমাকে এ নিয়ে একটা কথাও জিজ্ঞেস করেনি। মনে হচ্ছিল সে বুঝতে পেরেছে আমি ভয় পেয়েছিলাম। এরপর থেকে অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো কাকা কাকিমাদের ঘরে। চুলায় কিছু বসিয়ে রেখে একটু চোখের আড়াল হলেই সেটা মেঝেতে পড়ে থাকতো। রাতে ঘুমানোর সময় ড্রয়িং রুম থেকে ভারী ফার্নিচার টানাটানির শব্দ আসতো। দিন যত যাচ্ছিল ঘটনাগুলো তত বাড়ছিল। দেয়ালে টাঙানো ছবি, ঘড়ি, শোকেসে রাখা জিনিসপত্র সবকিছু এলোমেলো হয়ে যেত। তবে অদ্ভুত বিষয় ছিল, এসব কখনো আমাদের সামনে ঘটতো না। আমরা বাইরে থেকে ফিরে এসে ফলাফল দেখতাম, কিংবা এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পর বুঝতাম কিছু একটা ঘটেছে। এসব দেখে কাকা আবার সেই ইমাম সাহেবের কাছে গেলেন, কিন্তু গিয়ে শুনলেন তিনি ইজতেমায় গেছেন। কবে ফিরবেন তারও ঠিক নেই। কাকা হতাশ হয়ে ফিরে এলেন। আমরাও সবাই চিন্তায় পড়ে গেলাম। সেদিন রাতেও আমরা ঘুমিয়ে পড়লাম। রাত কত হবে জানি না, হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি আয়ানের বিছানার দিকে তাকাই, দেখি সে নেই। এটা দেখেই আমি চিন্তায় পড়ে যাই। আমি ওয়াশরুমে গিয়ে দেখলাম সেখানেও নেই। তারপর খেয়াল করলাম রুমের দরজা খোলা। দরজার কাছে যেতেই আমার চোখ ছাদের দিকে গেল, আর তখনই আমি আবার সেই মেয়েটিকে দেখতে পেলাম। সে শূন্যে ভাসছিল। তার শরীর থেকে এত উজ্জ্বল আলো বের হচ্ছিল যে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আর তার সামনে দাঁড়িয়েছিল আয়ান। সে মেয়েটির হাত ধরেছিল আর এক টানা কথা বলে যাচ্ছিল।
আমার খুব ভয় লাগছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম মেয়েটি কোনো কথা বলছে না, শুধু আয়ানই কথা বলে যাচ্ছে। তারপর কি হয়েছে জানি না, সম্ভবত ভয়ে আবার অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পর দেখি আমি ঠিক সেখানেই পড়ে আছি। আয়ান নিজের বিছানায় ঘুমিয়ে আছে। আমি আর দেরি না করে নিচে কাকা কাকিমার কাছে চলে গেলাম। সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে তারা বললেন, কালকেই একটা ব্যবস্থা নিতে হবে, ভালো কোনো ইমাম সাহেবকে নিয়ে আসতে হবে। সেই রাতে সিদ্ধান্ত হলো কাকা কাকিমা আমাদের রুমেই থাকবেন। আয়ান তখনও ঘুমিয়ে, আমরাও সবাই ঘুমিয়ে পড়লাম। আমার স্পষ্ট মনে আছে রাত প্রায় 4টার দিকে হঠাৎ কাকিমা ঘুমিয়ে উঠতে শুরু করলেন। তিনি কি সব অদ্ভুত কথা বলছিলেন। শুনে আমি আর কাকা উঠে বসলাম, কিন্তু এত কিছুর মাঝেও আয়ান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মনে হচ্ছিল সে কিছুই শুনতে পাচ্ছে না। ঠিক তখনই কাকিমা আচমকা আয়নের উপর ঝাঁপিয়ে পড়লেন। আমি আর কাকা দ্রুত তাকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছিল তার শরীরে অস্বাভাবিক শক্তি এসে গেছে। তার মুখ থেকে অদ্ভুত সব শব্দ বের হচ্ছিল। হঠাৎ আয়ান এক হাত দিয়ে এমন জোরে ধাক্কা দিল যে কাকিমা বিছানা থেকে ছিটকে পড়ে গেলেন। তারপরই জ্ঞান হারালেন। এই দৃশ্য দেখে আমার মুখ থেকে শুধু একটা কথাই বের হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আর কাকা বারবার সেটাই পড়তে লাগলাম। তখন দেখলাম আয়নের চোখ দুটো আবার সাদা হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার হলো, তখন আর ভয় লাগছিল না। আমি শুধু হাত শক্ত করে ধরেছিলাম। কোথাও শুনেছিলাম এই সমস্ত কিছু ধরলে নাকি বাম হাতের কানি আঙ্গুল চাপ দিতে হয়। আমি তাই করলাম। একটানা কালিমা পড়তে লাগলাম। কিছুক্ষণ পর আয়ান চোখ বন্ধ করে শান্ত হয়ে গেল। আমি তখন কাঁদছিলাম। আমাদের চিৎকারের চেঁচামেচি শুনে আশেপাশের কয়েকজন প্রতিবেশী এসে হাজির। তারাই পরিস্থিতি কিছুটা সামাল দেয়। পরদিন সকাল হতেই কাকা একজন পরিচিত মানুষের কাছ থেকে একজন নাম করা ইমাম সাহেবের ঠিকানা জোগাড় করে নিয়ে আসেন। আমি তার নাম বলছি না, শুধু এটুকু বলবো তিনি গুলিস্তানের একজন পরিচিত ইমাম ছিলেন। তিনি আমাদের বাড়িতে ঢুকেই চারপাশ খুব মনোযোগ দিয়ে দেখতে শুরু করলেন। তারপর আমাদের রুমে এসে আয়নের সামনে দাঁড়ালেন। কয়েক মুহূর্ত ধরে তিনি আয়নের দিকে তাকিয়ে রইলেন। আয়ানও তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর ইমাম সাহেব ধীরে ধীরে কাকার দিকে ফিরে বললেন, আমি যা ভেবেছিলাম বিষয়টা তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। কথাটা শোনার পর আমাদের মুখ থেকে কোনো কথা বের হলো না। তিনি আর কিছু না বলে আয়নের সামনে গিয়ে বসলেন। তারপর পকেট থেকে একটা ছোট কোরআন শরীফ বের করে কিছু আয়াত তেলাওয়াত করতে শুরু করলেন। প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু ধীরে ধীরে রুমের পরিবেশটা বদলাতে শুরু করলো। কেন জানি না হঠাৎ করে এই রুমের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। জানালা বন্ধ থাকা সত্ত্বেও পর্দাগুলো ঝড়ের গতিতে নড়ছিল। মনে হচ্ছিল কোথাও থেকে বাতাস এসে ঘরের ভেতর ঘুরপাক খাচ্ছে। ইমাম সাহেব পড়া চালিয়ে যাচ্ছিলেন। আয়ান প্রথমে মাথা নিচু করে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পর তার পুরো শরীর কাঁপতে শুরু করলো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তার হাতের আঙুলগুলো অস্বাভাবিকভাবে শক্ত হয়ে গেছে। তারপর হঠাৎ সে মাথা তুলে তাকালো। তার চোখ দুটো আবার সম্পূর্ণ সাদা। কাকা ভয়ে কেঁপে উঠল। কাকিমা আমার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব তখন আরো জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। ঠিক সেই সময় আমাদের রুমের দরজাটা নিচে থেকেই ধুপ করে বন্ধ হয়ে গেল। আমরা সবাই চমকে উঠলাম। রুমের এক কোণ থেকে চাপা গর্জনের মতো একটা শব্দ আসছে। আমি বুঝতে পারছিলাম না শব্দটা কোথা থেকে আসছে, শুধু মনে হচ্ছিল আমরা ছাড়া রুমে কেউ আছে। কিছুক্ষণ পর আয়ান চিৎকার করে উঠল। এত ভয়ঙ্কর চিৎকার আমি জীবনে শুনিনি। মনে হচ্ছিল একসাথে কয়েকজন মানুষ চিৎকার করছে। তারপর সে কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে গেল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পূর্ণ অচেতন হয়ে গেল। ঘরে আবার নীরবতা নেমে এলো, শুধু আমাদের দ্রুত শ্বাস প্রশ্বাস নেবার শব্দ। ইমাম সাহেব কয়েক মুহূর্ত চুপচাপ আয়নের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। কাকা উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, হুজুর কি হয়েছে? ইমাম সাহেব গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এখানে একটি জিন না। কাকা অবাক হয়ে বললেন, মানে? তিনি বললেন, এখানে দুটো জিন আছে। আমাদের শরীর কেঁপে উঠল। ইমাম সাহেব বললেন, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো একটা জিন আয়নের ক্ষতি করতে চায় আর অন্যটা আয়নকে রক্ষা করতে চায়। আমরা কেউ কোনো কথা বলতে পারছিলাম না। তিনি আয়নের দিকে তাকিয়ে বললেন, রাজ, যেই জিনটিকে 2বার তুমি দেখেছিলে সেই জিন যে আয়নকে রক্ষা করে, আর এতদিন ধরে শুধু আয়নকে নয় তোমাদের সবাইকেও রক্ষা করে আসছে। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়েছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমি তো তাকে সব বলিনি, তাহলে সে কিভাবে জানলো যে আমি মেয়েটিকে 2বার দেখেছি? তিনি বলতে লাগলেন, প্রথমবার যখন ছাদে সেই মেয়েটিকে দেখেছিলে তখন দুষ্টু জিনটি আয়ান কিংবা রাজ কারো কোনো ক্ষতি করতে পারেনি, তাই সে কাকিমাকে আঘাত করেছিল, পেছন থেকে থাপ্পড় মারে এবং যার ফলে তিনি চিৎকার করেন।
আর সেই চিৎকারের শব্দ পাওয়ার পর মেয়েটি সেখান থেকে চলে যায়। কাকিমা স্তব্ধ হয়ে বসেছিলেন। ইমাম সাহেব আবার বললেন, প্রথম হুজুর যে তাবিজটা দিয়েছিল সেটা আয়নের কাছে থাকায় দুষ্টু জিনটি তার কাছে যেতে পারছিল না, কিন্তু একই সঙ্গে সেই মেয়ে তার কাছে আসতেও পারছিল না। ফলে দুষ্টু জিনটি আয়নের ক্ষতি করতে না পেরে তোমাদের উপরে অত্যাচার শুরু করে, ঘরের জিনিসপত্র নষ্ট করে, ফার্নিচার সরায়, এসব তাদেরই কাজ। আমি তখন হঠাৎ মনে করার চেষ্টা করলাম, আয়ান কি এখনো তাবিজটা পড়ে আছে? ইমাম সাহেব যেন আমার মনের কথাই পড়ে ফেললেন। তিনি বললেন, আয়ান কিছুদিন আগে তাবিজটা খুলে ফেলেছে, আর সেই কারণেই মেয়েটি আবার তার কাছে ফিরে এসেছে। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, সে আয়ানকে ক্ষতি করতে আসেনি, বরং তাকে আগলে রেখেছে। তোমরা যেদিন সবাই একসাথে ছিলে সেদিনও সে আয়নের পাশে ছিল, এর ফলে খারাপ জিনটি তার কাছে যেতে পারেনি। আর এই কারণে কাকিমার ওপর ভর করেছিল, তখনও তার লক্ষ্য ছিল আয়ান। আমরা সবাই নির্বাক হয়ে শুনছিলাম। এরপর ইমাম সাহেবের মুখটা আরো গম্ভীর হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় এটা না, এই দুই জিনের লড়াই আজকের না, অনেক আগে থেকে এই লড়াই চলছে। খুব সম্ভবত আয়নের অতীতের সঙ্গে এর সম্পর্ক আছে, এবং সেই অতীত না জানলে এই রহস্যের সমাধান হবে না। কাকা কাঁপা গলায় বললেন, তাহলে এখন কি করবেন? ইমাম সাহেব উত্তর দিলেন, আজ ফজরের নামাজের আগ মুহূর্তে আমি আবার আসব, তাদের হাজির করার চেষ্টা করব। সেই সময় জানা যাবে এই ঘটনার শুরু কোথায়, কেন তারা আয়নের সঙ্গে জড়িয়ে আছে, আর এত বছর ধরে কি চলছে। কথাগুলো বলেই তিনি চুপ হয়ে গেলেন, আর আমি সারা রাত এক মুহূর্ত চোখের পাতা এক করতে পারিনি। কারণ তখন আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, আয়নের অতীতে এমন কি ঘটেছিল যার জন্য দুই জিনের এই লড়াই এতদিন ধরে চলবে। আর আমি, অর্থাৎ সামিয়া মারিম, এই বলেই আজকের ঘটনাটি শেষ করছি। আমি জানি এই মুহূর্তে আপনাদের অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে আয়নের সঙ্গে এসব ঘটনা কেন ঘটেছিল, সেই রহস্যের পেছনে কি কারণ ছিল। সত্যি বলতে ঘটনাগুলোর মূল কারণ লুকিয়ে আছে আয়নের অতীতে, আর সেই অতীতের ঘটনাটা বেশ দীর্ঘ। যদি আজই সব বলতে যেতাম তাহলে ঘটনাটা অনেক বড় হয়ে যেত। তাই যদি আমার এই ঘটনাটি ভূত.com প্রকাশিত হয় তাহলে আমি খুব দ্রুত এর দ্বিতীয় পর্ব পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে আয়নের অতীত এবং এই রহস্যের পেছনের সত্য ঘটনাগুলো বিস্তারিতভাবে জানাবো। রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি পড়ে শোনানোর জন্য। আর ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে ঘটনাটি শোনার জন্য। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন, তবে ঘটনার দ্বিতীয় পর্ব এখনো বাকি। দ্বিতীয় পর্ব সম্পর্কে আমরা কথা বলেছি স্টোরি টেলারের সাথে। তিনি যেটা বলেছেন যে দ্বিতীয় পর্ব আসলেও ইট উইল কাম অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল স্টোরি, সো প্রথম পর্বের সাথে তার কোনো মিল নেই। ধরে নিতে পারেন এই পর্বটি